আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নেপালে জেনজির আন্দোলনে দেশটির প্রধানমন্ত্রীর পতন হয়েছিল। এমন আন্দোলনে বাংলাদেশের সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। অনেকে বলেছিলেন বাংলাদেশকে দেখে নেপালিরাও শিখলো। এই সময় উত্তাল পরিস্থিতিতে নেপালে অনেক ঘটনা ঘটেছে, যেগুলোর সাথে বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের অনেক ঘটনাই হুবহু মিলে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ গত ১৩ মাসে শান্তির খোঁজ করেও পায়নি। মবের রাজ্যে প্রতিনিয়ত প্রাণ হাতে বাঁচতে হচ্ছে মানুষকে। অথচ নেপালে সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জাদুর ছোঁয়া লাগিয়ে দিলেন। দুদিনের মধ্যে হিমালয় কন্যা আগে সেই শান্ত রূপ ফিরে পেয়েছে। আন্দোলনকারী জেনজিরা ক্লাসরুমে ফিরে গেছে। তাদের কারোরই উপদেষ্টা হওয়ার বাসনা নেই। আন্দোলনের নামে যারা মব সন্ত্রাস চালিয়েছে, লুটপাট করেছে, তাদের অপরাধের বিচারের ঘোষণা দিয়েছেন নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। অথচ বাংলাদেশে কোনো মবের বিচার চাওয়াই অপরাধ। অধ্যাপক ইউনূস দিয়েছেন ইনডেমনিটি। শান্তিতে নোবেল বিজয়ী সংস্কারের নামে নির্বাচনকে ধোঁয়াশায় পরিণত করলেও সুশীলা কিন্তু ৬ মাসের মধ্যে নেপালে নির্বাচন করবেন। যারা শুরুর দিকে আত্মতুষ্টিতে ভুগছিলেন তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন তো তোলাই যায়, কোন জাদুকরী শক্তিতে এত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে হিমালয় কন্যা? আর কিসের অভাবে মাসের পর মাস ধুঁকছে বঙ্গোপসাগর দুহিতা? শান্তিতে নোবেল পুরস্কারটা আসলে কাকে বেশি মানাতো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ার ঘটনা থেকে জেনজি বিক্ষোভ শুরু হয় নেপালে। হাজার হাজার কিশোর তরুণ ৮ই সেপ্টেম্বর কাঠমান্ডুর রাস্তায় নামলে শুরু হয় সহিংসতা। পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারালে আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। বিক্ষোভকারীরা ৯ সেপ্টেম্বর নেপালের পার্লামেন্ট ভবন, একাধিক রাজনীতিকের বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেয়। কাঠমান্ডুর বাইরে বড় বড় শহরেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। অবশেষে দুপুরে প্রেসিডেন্ট রামচন্দ্র পুটিলের কাছে পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামরিক হেলিকপ্টারে করে তাকে সহ অনেক মন্ত্রী ও রাজনীতিককে সরিয়ে নেওয়া হয় কাঠমান্ডুর বাইরে। এর ৩ দিনের মাথায় ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। সুপ্রিম কোর্টের সাবেক এই প্রধান বিচারপতির বয়স ৭৩ বছর। দর্শক, নেপালের এই বিপ্লবের সাথে বাংলাদেশের জুলাই আন্দোলনের অনেকখানি মিল খুঁজে পেয়েছিল অনেকেই। কেউ কেউ আগ বাড়িয়ে বলেছিলেন বাংলাদেশের আন্দোলন থেকে উৎসাহিত হয়েছিল নেপালের জেনজিরা। কিন্তু নেপালে তারপরের গল্পটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের অধ্যাপক ইউনূস ও তার সরকারের ভুল কোথায় কোথায়। নেপালের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সাথে সাথে ঘোষণা দেন তিনি ক্ষমতা ভোগ করতে আসেননি, ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান। বিপরীতে বাংলাদেশের মানুষ গত ১৩ মাসে কি দেখছে ছোট বড় মৌলিক নানান সংস্কারের গল্প। ফ্যাসিস্ট থেকে শুরু করে নানান বাদে ষড়যন্ত্রের গল্পে অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা মোহবিষ্ট করে রাখতে চেয়েছেন। বহুল কাঙ্ক্ষিত নির্বাচন এখনো বাংলাদেশে অধরাই রয়ে গেল। অধ্যাপক ইউনূসের মতো সুশীলা কার্কি শান্তিতে নোবেল পাননি। নেপালের বাইরে তাকে তেমন কেউ চিনতও না। অধ্যাপক ইউনূস যেমন তার ইউনূস সেন্টার কিংবা এনজিওগ্রামের লোকজন দিয়ে রাজনৈতিক সরকারের মতো উপদেষ্টা পরিষদের বিশাল লটবহর সাজিয়েছেন, সুশীলা হেঁটেছেন ঠিক বিপরীতে। মাত্র ৩০ সদস্য দিয়ে মন্ত্রী পরিষদ সাজিয়েছেন। মন্ত্রীরা শপথ নেওয়ার আগ পর্যন্ত সুশীলাই সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তিনি শপথ নেওয়ার কিছুক্ষণ পর পার্লামেন্ট বিলুপ্ত করে দেন। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের পতনের পর জেনজি সহ সব পক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতি নিয়ে নেপালে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দর্শক, বাংলাদেশে গত বছরের ৫ থেকে ৮ই আগস্ট কোনো সরকার ছিল না। সে সময় পুলিশ হত্যা সহ নির্বিচারে বিরোধী পক্ষের নিধন চলছিল। এমনকি অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পরও এসব অবিচার চলছিল। অথচ নেপালে ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় ব্যাপক সহিংসতা এবং হামলা লুটপাটের ঘটনা ঘটলেও দুদিনের মধ্যে শান্ত হয়ে আসে পরিস্থিতি। এমনকি সরকার পতনের পরপরই সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে দেখা গেছে দেশটির জেনজিদের। লুটপাট নাশকতা বন্ধে তারা বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে
কঠোর কারফিউ দেওয়ার আহ্বান জানায়। সেনাবাহিনীও কঠোর অবস্থান নিয়ে দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সরকার পতনের মাত্র 3 দিন পর 12ই সেপ্টেম্বর কারফিউ প্রত্যাহার করা হয় কাঠমান্ডুতে। এমনকি সেদিন সেনাবাহিনীকেও ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। অথচ বাংলাদেশে প্রতি 60 দিন পর পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে চলছে ডক্টর ইউনূসের সরকার। 5 দিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহনও এখন পুরোপুরি স্বাভাবিক। জ্বালিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়, উচ্চ আদালত এবং অন্য অফিসের বেঁচে যাওয়া সামগ্রী উদ্ধারের সমন্বিত কার্যক্রমও শুরু হয়ে গেছে। আন্দোলনের 1 সপ্তাহ পরই আবার ক্লাসে ফিরছে নেপালের জেনজি শিক্ষার্থীরা। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান 15 সেপ্টেম্বর থেকে পুরোদমে চালু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ। পরিবেশ স্বাভাবিক করতে স্কুলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। অথচ বাংলাদেশে জুলাই আন্দোলনের অনেকেই জেল খাটছেন, ধরা পড়েছেন চাঁদাবাজি করতে গিয়ে, না হয় মবের রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে। এমনকি শিক্ষা জীবন শেষ না করেও হয়ে গেছেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। সেই উপদেষ্টাদের বিরুদ্ধে আবার বিস্তর অভিযোগ এরই মধ্যে জমা হয়েছে। সব মিলিয়ে সরকার পতনের আন্দোলনের আগের নেপাল আর 1 সপ্তাহ পরের নেপালের জীবনযাত্রায় তেমন কোনো পার্থক্য নেই। নেপালের মতো ঠিক একই ঘটনা ঘটেছিল বাংলাদেশে। তবে 13 মাসের বেশি সময় পরও বাংলাদেশ আটকে আছে বিভিন্ন ধরনের অচলাবস্থায়। পরিস্থিতির উন্নতি না হয়ে দিনে দিনে আরো অবনতি হচ্ছে। এমনকি মবের রাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠছে অনেক আগেই। জুলাই আন্দোলনের পর ক্ষমতায় আসা ডক্টর ইউনূসের সরকার বিভিন্ন চাপের মুখে জাতীয় নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করলেও আদৌ সে সময় ভোট হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দলটিকে নির্বাচনের বাইরে রাখতে সরকার ও মিত্র দলগুলোর যৌথ তৎপরতা শুরু থেকেই দৃশ্যমান। এমনকি দেশের অন্যতম প্রধান দল বিএনপিও এই ইস্যুতে একাট্টা। আওয়ামী লীগের পর জাতীয় পার্টিকে ঠেকাতেও সরকারের মিত্ররা মাঠে নেমেছে। ঢাকায় কয়েক দফা জ্বালিয়ে দেওয়া হয়েছে দলটির কার্যালয়। অন্যদিকে 14 দলের সদস্য দলগুলো মাঠ ছাড়া। এত কিছুর পরেও নির্বাচন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির উচ্ছ্বাস ভাটা পড়তে শুরু করেছে ডাকসু জাকসু নির্বাচনের পর। দলটির নেতাদের কথায় নানামুখী আশঙ্কা প্রকাশ হতে শুরু করেছে। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটানা পাল্টা প্রতিহিংসার রাজনীতি চলছে। গণহারে নির্বিচারে হত্যা মামলার আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশের বিরুদ্ধে উঠেছে মবের অভিযোগ। দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিন পিটিয়ে হত্যার খবর পাওয়া যাচ্ছে। ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়া সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অসংখ্য স্থাপনা ধ্বংস করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সরকারিভাবে মবকে বলা হয়েছে প্রেসার গ্রুপ। মবের ঘটনাকে প্রধান উপদেষ্টা ব্যাখ্যা করেছেন রিসেট বাটন হিসেবে। তার ভাষায় 5ই আগস্ট দেশের সব অতীতকে মুছে দিয়েছে। একই সঙ্গে জুলাই আগস্টে পুলিশ হত্যা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা পেয়েছে অলিখিত সরকারি দায়মুক্তি। এই দায়মুক্তি সংবিধানে অন্তর্ভুক্ত করতে সরকার ও তার মিত্ররা 1 বছর ধরে নানামুখী কৌশল নিচ্ছে। এর ঠিক বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে নেপালে। সেখানে সহিংসতায় প্রাণহানির প্রতিটি ঘটনার তদন্ত ও বিচারের ঘোষণা দিয়েছেন সুশীলা কার্কির সরকার। সেই সঙ্গে সহিংসতায় নিহত সবাইকে শহীদ হিসেবে ঘোষণা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। সব পক্ষের নিহতরাই আছেন শহীদের তালিকায়। সুশীলা কার্কির এমন পদক্ষেপ প্রতিহিংসার আগুন থামাতে ব্যাপকভাবে সাহায্য করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সেই সঙ্গে মবের রাজ্যের পরিবর্তে দ্রুততম সময়ের মধ্যে ফিরে এসেছে আইনের শাসন। সরকার পতনের আগে পরে নানামুখী সহিংসতার ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি বেসরকারি সম্পত্তিতে হামলা ও লুটপাটে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। এই হামলাকারীরা নেপালের জনতা হয়ে থাকলে একজন নেপালি হিসেবে নিজেও লজ্জিত, এমন কথাও বলতে ছাড় দেননি সুশীলা। প্রধানমন্ত্রী হওয়ার পরপরই তিনি পরিষ্কার জানিয়ে দেন, ক্ষমতায় থাকার ইচ্ছে তার নেই। আগামী মার্চের 5 তারিখে হবে জাতীয় নির্বাচন।
দর্শক, বাংলাদেশের নতুন শাসকের সঙ্গে একটি জায়গায় মিল রয়েছে সুশীলা কার্কির। তিনিও বলেছেন নিজের ইচ্ছায় নয়, বিক্ষোভকারীরা তাকে ক্ষমতায় বসিয়েছেন। ঠিক একই ভাষ্য বাংলাদেশের মানুষ শুনেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তবে নেপালের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সরকারের মধ্যে মূল পার্থক্যটি হলো সুশাসন আর ক্ষমতার লোভ। অধ্যাপক ইউনূস অসংখ্যবার বলেছেন তার সরকার কেবল নির্বাচন দিতে আসেনি, এর আগে রাশি রাশি সংস্কার করতে হবে। অন্যদিকে দায়িত্ব নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সুশীলা। প্রশ্ন হলো, একজন নোবেল বিজয়ী এবং একজন সাবেক প্রধান বিচারপতির মধ্যে কে বেশি দূরদৃষ্টির পরিচয় দিতে সক্ষম হলেন? দেশ গঠনে কে শেষ পর্যন্ত সফল, কে হলেন ব্যর্থ? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।